বাসর ঘরে বসে আছে ফাহিম। আজকে তার কলেজে ম্যাডামের সাথে বিয়ে হয়েছে। যেখানে বসে থাকার কথা বইয়ের, সেখানে বসে আছে ফাহিম। দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষা করার পর রুমের ভিতর প্রবেশ করলো আদ্রিকা। ফাহিমকে বসে থাকতে দেখে আদ্রিকা বলতে লাগলো, কিরে বসে আছিস কেন? তোকে আমি জোর করে বিয়ে করেছি, এটা তো তুই খুব ভালো করেই জানিস। কেন বিয়ে করেছি এটাও তুই জানিস, তাহলে বসে আছিস কেন এখানে? বিছানায় আমি ঘুমাবো, তুই তোর বালিশ নিয়ে মাটিতে শুয়ে থাক বা ব্যালকনিতে গিয়ে ঘুমা। ম্যাডাম, আপনি আমার মতো একটা পিচ্চি ছেলেকে বিয়ে করে অনেক বড় ভুল করেছেন। আমি তো আপনার বোনকে ভালোবেসেছিলাম, এছাড়া তো আর তেমন কোনো অপরাধ করি নাই। সামান্য এইটুকু অপরাধ করার জন্য আপনি আমাকে বিয়ে করে ফেলেছেন। এখন আপনার বোনের কি হবে? আমার বোনের কি হবে এটা আমি দেখে নিব। তোর সাথে রিলেশন করেছে তো কি হয়েছে? এখন অন্য ছেলের সাথে রিলেশন করবে। তুই কলেজে আমার সাথে যেরকম ব্যবহার করেছিস সেরকম ব্যবহার এখন দেখবো কিভাবে করিস। আর তুই এখনো বসে আছিস কেন? তাড়াতাড়ি যা। ফাহিম চলে আসলো বিছানা থেকে বেলকুনিতে। ফাহিম বেলকুনিতে সুন্দরভাবে একটা টেবিল রেখেছিল, কারণ সে এখানে মাঝে মধ্যে এসে ঘুমিয়ে পড়ে। রাতে চাঁদ দেখতে দেখতে আর আদ্রিকার বোনের সাথে কথা বলতে বলতে ফাহিম সেই টেবিলের উপর আগের মতোই মাথা রেখে শুয়ে আছে। এমন সময় তার ফোনে টং করে শব্দ হলো। পকেট থেকে ফোনটা বের করে দেখে আফসানা মেসেজ দিয়েছে। চলেন দেখে আসি কি মেসেজ দিয়েছে। ফাহিম, তুমি আমার সাথে রিলেশন করেছো গত 2 বছর, কিন্তু তুমি আমাকে বিয়ে না করে আমার বড় বোনকে বিয়ে করে ফেলেছো। আমি কখনো ভাবতে পারিনি তুমি যে এটা করতে পারবে। আফসানা, তুমি তো জানো আমি তোমার বোনকে বিয়ে করতে চাই নাই। তোমার বোন জোর করে বিয়ে করেছে আমাকে। আব্বু আম্মু রাজি ছিল না, কিন্তু তোমার বোন কোথায় থেকে যেন একটা পিস্তল নিয়ে এসে আমার আব্বু আম্মুকে ভয় দেখিয়ে আমাকে বিয়ে করে ফেলেছে। তবে চিন্তা করো না, আমি তোমার বোনকে এখনো স্পর্শ করি নাই এবং তোমার বোনের সাথে কথাও বলি নাই। তুমি চাইলে আমাকে ভিডিও কল দিয়ে দেখতে পারো। আমি বেলকনিতে বসে আছি। যখন তোমার সাথে কথা বলতাম তখন তো বেলকনিতে এসে বসে বসে চাঁদ দেখতাম আর তোমার সাথে কথা বলতাম। ঠিক সেইভাবে এখনো বসে আছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আচ্ছা, তুমি আপুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে ফেলবে? আপু তো আর কোনো কিছু বলতে পারবে না ডিভোর্স দিয়ে দিলে। হ্যাঁ, আমি এটাই করব। আমাকে কয়েকটা মাস সময় দাও। আমি তোমার বোনকে ডিভোর্স দিয়ে এরপরে তোমাকে বিয়ে করে ফেলবো। ফাহিম আফসানার সাথে কথা বলতে লাগলো। এইদিকে আদ্রিকা বিছানায় শুয়ে শুয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। চলেন শুনে আসি আদ্রিকা এবং তার বয়ফ্রেন্ড কি কথা বলতেছে। আদ্রিতা, তুমি আমার সাথে এটা করতে পারলে? এত বড় ছলনা! আমি তো তোমাকে কম ভালোবাসি নাই, তুমি কেন ওই পিচ্চিটাকে বিয়ে করলে? এখন আমার কি হবে? শাওন, তুমি চিন্তা করো না, আমি তো তোমার আছি, তোমারই থাকবো। আর ওই তো আমার কাছে ঘেঁষতেই পারবে না। কালকে সকালে আমি তোমার কাছে চলে আসব, তোমাকে নিয়ে সারা দিন ঘুরবো। ঠিক আছে, কালকে তুমি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব সেই কফি শপে যেখানে আমরা প্রতিদিন কফি খাই। আদ্রিকা শাওনের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে ফাহিম সারা রাত কথা বলে পার করে দিল আফসানার সাথে। পরের দিন সকাল 7টা ফাহিম ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। ফাহিমকে একা আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে ফাহিম, তুই একা এসেছিস কেন? বৌমা কোথায়? তাকে নিয়ে আয়। আম্মু, তোমরা আমার জীবনটা শেষ করে দিয়েছো। ওই মেয়েটা অন্য ছেলের সাথে রিলেশন করে আর আমি ওই মেয়েটার বোনকে ভালোবাসি। মেয়েটা একটু আমাকে ভয় দেখিয়ে বলেছে যে সে আমাকে বিয়ে করবে, আর তোমরাও ভয় পেয়ে ওই মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছো। আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়েছো তোমরা। সরি রে বাবা, তুই তো জানিস তোর আব্বুর হার্টের সমস্যা আছে। এখন যদি ওই মেয়েটা কোনো কিছু করে বসে বা আরো বেশি হুমকি দিয়ে বসে, তখন তো তোর আব্বু হার্ট অ্যাটাক করে মারা যাবে। এটার জন্য আমি এবং তোর আব্বু রাজি হয়ে গেছি। না হলে তো ওই মেয়ের সাথে কখনোই আমরা তোর বিয়ে দিতাম না। আচ্ছা, যা হবার হয়ে গেছে, এখন এসব ভুলে গিয়ে দেখ ওই মেয়েটার সাথে সংসার করতে পারিস কিনা। আর যদি না পারিস
তাহলে ওই মেয়ে যদি নিজ থেকে তোকে ডিভোর্স দিতে চায়, তাহলে ডিভোর্স লেটার দিয়ে দিলে তুই সাইন করে দিস। ঠিক আছে আম্মু, তুমি এখন আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। ফাহিম খাওয়া দাওয়া করে চলে আসলো বাহিরে। আফসানাকে ফোন দিয়ে বাহিরে নিয়ে আসলো। দুজন পার্কে বসে কথা বলতেছে। অন্যদিকে আদ্রিকা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ফাহিমের আম্মু বসে বসে টিভি দেখতেছে। আদ্রিকাকে দেখে ফাহিমের আম্মু বলতে লাগলো, বৌমা, খাবার টেবিলে এসো, বসো, আমি খাবার রান্না করে রেখেছি। আমি এখন খাবার খাবো না। সকালবেলা আমি কোনো খাবার খাই না। আর আমি এখন বাহিরে বের হচ্ছে, আস্তে আস্তে রাত হবে। আর আপনার ছেলে কোথায়? ঘুম থেকে উঠে তাকে দেখতে পেলাম না কেন? ফাহিম কোথায় যেন বের হয়েছে, আমাকে তো কোনো কিছু বলে নাই। সে হয়তো তার বন্ধু বান্ধবদের সাথে বসে কথা বলতেছে, এছাড়া কোথায় যাবে? আর তুমি আজকে কোথায় যাইতেছো? আমি কোথায় যাইতেছি এটা আপনাকে জানতে হবে না। আমি এখন বাহিরে যাইতেছি, এটাই বলতে যাইতেছি, এটাই বলে যেতেছি। এই বলে আদ্রিকা ফাহিমের আম্মুকে বলে চলে আসলো বাহিরে। সেই কফি শপে এসে দেখে ফাহিম এবং আফসানা বসে বসে কফি খাইতেছে। দুজন দুজনের হাত ধরে। এটা দেখে আদ্রিকা আফসানার কাছে এসে বলতে লাগলো, কিরে আফসানা, তুই এখানে কি করিস? আর ফাহিম, তুমি এখানে কি করো? যাও, বাসায় যাও। আমি বাসায় যাব না, আর আপনি যেই কাজ করতে এসেছেন সেই কাজ করেন। আমাদের এখানে এসে নাক গলাচ্ছেন কেন? আপনাকে কি বলেছি আমাদের এখানে এসে নাক গলানোর জন্য? ফাহিম, গলা নামিয়ে কথা বলো। আশেপাশে মানুষ আছে, সবাই তাকিয়ে আছে কিন্তু আমাদের উপর। গলা নামিয়ে কি কথা বলবো? আপনি কেন আমাদের এখানে এসে নাক গলাচ্ছেন? আপনার তো এখানে এসে নাক গলানোর দরকার নেই। ফাহিমের কথা শুনে পাশের টেবিল থেকে এক বড় ভাই ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ভাই, কি সমস্যা? আর এই মেয়েটা কি আপনাকে ডিস্টার্ব করতেছে নাকি? হ্যাঁ ভাই, এই মেয়েটা আমাকে ডিস্টার্ব করতেছে। আমি এই মেয়েটাকে চিনি না। আপু প্লিজ, আপনি এখান থেকে চলে যান। আপু, আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আপনার বিপদ আছে, এই বলে দিলাম। আদ্রিকা ওইখান থেকে চলে গেল। এদিকে ফাহিম আর আফসানা বসে বসে কফি খেতে লাগলো। কফি খাওয়া শেষ করে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। রুমের ভিতর প্রবেশ করতে ফাহিম দেখতে পেল আদ্রিকা একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে ফাহিম কোনো কিছু না বলে সোজা চলে আসলো ওয়াশরুমে। বের হতেই ঠাস করে আদ্রিকা ফাহিমের হাতে বাড়ি মারল। বাড়িটা পুরো ফাহিমের আঙ্গুলে গিয়ে পড়েছে। ফাহিম তার আঙ্গুল নাড়াতে পারতেছে না। ফাহিম জোরে চিৎকার করে উঠল। ফাহিমের জোরে চিৎকারের শব্দ শুনে ফাহিমের আব্বুম্মু দৌড়ে চলে আসলো উপরে। এসে দেখে আদ্রিকার হাতে লাঠি, আর ফাহিম তার আঙ্গুল নাড়াতে পারছে না, বসে বসে কান্না করতেছে নিচে। এটা দেখে ফাহিমের আম্মু আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিকা, সে তোমার জামাই হয়, তুমি তাকে মারতে পারো না? সে ছোট হলেও। আপনাকে বলি নাই নাক গলানোর জন্য? আপনি নিচে চলে যান। আমি তার সাথে কি করব না করব এটা আপনার দেখার বিষয় না। তুমি যদি আমার ছেলের গায়ে আর একটা আঁচড় দাও, তাহলে কিন্তু আমি সোজা থানায় গিয়ে তোমার নামে মামলা করব। বলবো যে তুমি আমাদেরকে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছো এবং আমার ছেলেকে বিয়ে করেছো। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি আপনাদেরকে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছি এবং আপনার ছেলেকে বিয়ে করেছি ভয় দেখিয়ে? অবশ্যই আমাদের কাছে প্রমাণ আছে। প্রমাণ না থাকলে কি আমরা এ কথা বলতাম? তুমি যদি আর একবার আমার ছেলের গায়ে হাত তোলো, তাহলে তোমার খবর আছে, এই বলে দিলাম। আদ্রিকা হাত থেকে লাঠিটা ফেলে দিল নিচে। এদিকে ফাহিমের আম্মু ফাহিমকে নিয়ে চলে আসলো নিচে। ফ্রিজ থেকে বরফ এনে ফাহিমের হাতে লাগাতে লাগলো। কয়েক ঘন্টা লাগানোর পরও ফাহিম তার আঙ্গুল নাড়তে পারছে না, অনেকটা ফুলে গেছে। এটা দেখে ফাহিমের আম্মু ফাহিমের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ফাহিমের আম্মু আদ্রিকার আব্বু আম্মুকে ফোন দিয়ে নিয়ে আসলো তাদের বাসায়। ফাহিমের আব্বু আম্মু আদ্রিকার আব্বু আম্মুকে সব কিছু বলতেই আদ্রিকার আব্বু আম্মু আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিমের আব্বু, তুমি একটু ফাহিমকে নিয়ে হাসপাতালে যাও। আমার মনে হয় ফাহিমের আঙ্গুল ভেঙে গেছে, একবার চেক করে নিয়ে আসো। আমি আদ্রিকার আব্বু আম্মুকে ফোন দিতেছি। কি শুনতেছি আমি এসব? তুই নাকি ফাহিমকে মারধর করেছিস, ফাহিমের হাতের কি অবস্থা করেছিস তুই? একে তো তুই তাদেরকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস,
ফাহিমকে আমি কোনো কিছু বলি নাই। আজকে তুই তো সীমা অতিক্রম করে ফেলেছিস। তোকে আর আমি এই বাড়িতে রাখবো না, চল আমাদের সাথে। এই বলে আদ্রিকার আব্বু আদ্রিকাকে টানতে টানতে নিয়ে চলে আসলো গাড়িতে। গাড়িতে ধাক্কা মেরে উঠিয়ে দিয়ে ড্রাইভ করে চলে আসলো তাদের বাসায়। আদ্রিকার আব্বু আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার মান সম্মান ডুবিয়ে দিয়েছিস, সাথে তুই তোর জামাইকে এভাবে অত্যাচার করেছিস। তোকে তো আমার মন চাইতেছে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। তুই আর এই বাড়িতে যেতে পারবি না। কেন আমি ওই বাড়িতে যেতে পারবো না? ওই বাড়ি হচ্ছে আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতে থাকবো। তোমাদের কি সমস্যা আমি ওই বাড়িতে থাকলে? আর আমি আমার স্বামীকে কি করব না করব এসব তো তোমাদের দেখার বিষয় না। ঠাস ঠাস ঠাস, মুখের উপরে তর্ক করা শিখে গিয়েছিস। তুই বিয়ে মানে বুঝিস? কলেজের ম্যাডাম হয়েছিস তো শুধু শিক্ষা দীক্ষায়। এমনিতে ঘর সংসার সম্পর্কে তুই কোনো কিছুই বুঝিস না। বুঝবে কি করে? আবু তোমার মেয়ে তো কাউকে সম্মান করতে শেখেনি। সে যদি সম্মান করতে শিখতো তাহলে তো সে তার শ্বশুর শাশুড়িকে সম্মান করত এবং জামাইকে সম্মান করত। জামাই ছোট হয়েছে তো কি হয়েছে, তাকে আগলে রাখতো। আমি মেনে নিলাম তুমি আমার কাছ থেকে ফাহিমকে কেড়ে নিয়েছো, তাই বলে এই না যে তুমি তাকে এইভাবে মারধর করবে। তুমি জানো আমি কেন আজকে ফাহিমের সাথে দেখা করেছি? আমি ফাহিমকে সবকিছু বুঝিয়ে বলেছি। ফাহিম বলেছে যে তুমি যদি তাকে ইচ্ছা করে ছেড়ে দাও তাহলে সে তোমাকে ছেড়ে দেবে এবং আমাকে বিয়ে করবে। আর যদি তুমি তাকে আগলে রাখো তাহলে সে তোমার সাথে থাকবে সারাটা জীবন। সে ছোট হলেও তাকে যদি একটু বুঝিয়ে বলো তাহলে অবশ্যই সে মানবে। আর তোমার মধ্যে তো কোনো কমন সেন্স বলতে কোনো কিছুই নেই। আবু তুমি এক কাজ করো, কাজী সাহেবকে ডেকে এনে তুমি আপুর ডিভোর্স করিয়ে দাও এবং আপুকে যে ভালোবাসে তার সাথে বিয়ে করে দাও। আপু তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলো যে কালকে তার আব্বু আম্মুকে নিয়ে আসতে। হ্যাঁ, আমি তোমাদের সামনে লাউড স্পিকার দিয়ে তাকে আমি দেখো কি বলতেছি, সে আসবে কি আসবে না। বিয়ে করলে আমি এক্ষুনি করব, এত চিন্তা কিসের? তোরা শুধু দেখ আমি কি করতে পারি। এই বলে আদ্রিকা ফোন দিল তার বয়ফ্রেন্ডকে। এইদিকে শাওন মাতাল হয়ে পড়ে আছে তার রুমে। হঠাৎ তার ফোনটা বাজতেই কলটা রিসিভ করেই বলতে লাগলো, কিরে আমাকে কল দিয়েছিস কেন তুই? অন্য একজনকে বিয়ে করেছিস, এখনো আমার সাথে সম্পর্ক রেখেছিস? আমি তো তোর শরীরটাকে চেয়েছিলাম, পাইলাম না। শাওন তুমি এসব কি বলতেছো? তুমি নিশ্চয়ই কোনো কিছু খেয়েছো তাই না? এটার জন্য এসব আবল তাবল বলতেছো। তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসো, আজকে রাতে আমি তোমাকে বিয়ে করব। ধুর তুই কে রে যে তোকে আমার বিয়ে করতে হবে? তোকে যদি বিয়ে করতেই চাই তাহলে তোর আগে ডিভোর্স হবে, এরপরে আমাকে বিয়ে করতে হবে। আমি ডিভোর্সি নারীকে বিয়ে করব না। ফোন রাখ কুত্তার বাচ্চা, তোকে আমি খেতে পারলাম না। শাওনের কথা শুনে সবাই হাততালি দিতে লাগলো। এদিকে আফসানা আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি আপু দেখলে তো এখন তোমার বয়ফ্রেন্ড তোমাকে কি বলছে? তোমাকে খেতে চেয়েছিল, বিয়ে করেছো, এখনো তার সাথে সম্পর্ক রেখেছিলে। তোমাকে ভুলিয়ে ভালিয়ে সে তোমার সাথে শারীরিক সম্পর্ক করত। এখন সবকিছু প্রমাণ পেয়েছো তো নিজে থেকে। সে হয়তো কিছু খেয়েছে, এটার কারণেই এরকম বলেছে। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করলে করবে, না করলে নেই, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আব্বু তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি ফাহিমের সাথে আপুর ডিভোর্স করিয়ে দাও। পরবর্তীতে আপু যা ইচ্ছে তাই করুক গিয়ে। সে কার সাথে ঘোরাঘুরি করলো, কার সাথে শারীরিক সম্পর্ক করলো, এটা আমাদের দেখার বিষয় না। তুমি আপুকে বের করে দেবে বাড়ি থেকে, কাজী অফিস থেকে ডিভোর্স পেপার এনে। কিরে তুই এখন চুপচাপ হয়ে আছিস কেন? বল কি বলবি? তোর জন্য কাজী অফিসে কথা বলবো নাকি কথা বলবো না এটা আমাদেরকে বল। আপুর নীরবতা বুঝতেছো না? আপু চাইছে যে সে ফাহিমকে ডিভোর্স দেওয়ার জন্য। তুমি আপুর জন্য ব্যবস্থা করো সবকিছু। আমি কি তোকে একবারও বলেছি যে আমি ডিভোর্স চাইছি, ফাহিমকে ডিভোর্স দিব? তুই এত নাচানাচি করতেছিস কেন? ফাহিমকে যেহেতু আমার বিয়ে করে ফেলেছি তার মানে আমি তার সাথেই ঘর সংসার করবো সারা জীবন। আমি ফাহিমদের বাসায় গেলাম। এই বলে আদ্রিকা চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে ফাহিমদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ফাহিমদের বাসার সামনে। কলিং বেল দিতেই ফাহিমের আম্মু সে দরজা খুলে দিল। আদ্রিকাকে দেখে ফাহিমের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার?
তুমি আবার আমাদের বাসায় এসেছো কেন? তোমাকে না তোমার আব্বু আম্মু নিয়ে গেছে? যাও, তুমি তাদের বাসায় যাও। আমি কেন আমাদের বাসায় যাব? এটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতে থাকবো। আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ শাশুড়ি মা, আমাকে মাফ করে দেন। এখন থেকে আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবেই থাকবো। নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান করে এসেছো, তাই না? এটার জন্যই তুমি এসব বলতেছ। দেখো, তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি রেগে গেলে তোমাকে অনেক কিছু বলে ফেলবো। আদ্রিকা তার শাশুড়ি মায়ের পা জড়িয়ে ধরে কান্না করে দিল। এইদিকে ফাহিমের আম্মু চুপচাপ দাঁড়িয়ে আছে। আদ্রিকা এখনো তার শাশুড়ি মায়ের পা ধরে কান্না করতেছে। বেশ কিছুক্ষণ কান্না করার পর ফাহিমের আম্মু বলতে লাগলো, ঠিক আছে, এখন তুমি রুমে যাও। আর যদি কখনো ফাহিমের সাথে খারাপ ব্যবহার করো, তাহলে আমি নিজে গিয়ে কাজী অফিস থেকে ডিভোর্স লেটার এনে তোমাকে দিয়ে, দরকার পড়লে কাবিনে যত টাকা লেখা হয়েছে এর চাইতে দ্বিগুণ টাকা আমি তোমাকে দিয়ে ডিভোর্স দিয়ে দিব। আমি আর কখনোই আপনার ছেলের সাথে খারাপ ব্যবহার করব না। আপনি প্লিজ শেষবারের মতো আমাকে বিশ্বাস করেন। আর ফাহিম কোথায়? তাকে তো দেখতেছি না। ফাহিমকে নিয়ে হাসপাতালে গেছে তার হাত চেক করানোর জন্য। যেভাবে মেরেছ, মনে হয়তো হাতের আঙ্গুলের হাড্ডি ভেঙে গেছে। এখন ফাহিম আসলে জানতে পারবো। আর তুমি রুমে যাও। আদ্রিকা আর নিচে দাঁড়িয়ে না থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে শাওনের কথাগুলো ভাবতেছে আর মনে মনে বলতেছে, আছি আমি কিনা নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করে দিতে চাইছিলাম? যে আমার শরীর নেবার জন্য এরকম করেছে, তার সাথে আমি এরকম ভাবে ঘোরাঘুরি করেছি। এখন থেকে আর কোনো কিছুই করব না। ফাহিমের খেয়াল রাখবো। এখন থেকে ফাহিমকে আমি আমার নিজের করে ছাড়বো, আমার বোনের থেকে। এসব ভাবতেছে আদ্রিকা তার নিজের মনে মনে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনার পর দরজার দিকে তাকাতে দেখতে পেল ফাহিম রুমের ভিতর প্রবেশ করছে। ফাহিমকে দেখে আদ্রিকা বলতে লাগলো, ফাহিম, তোমার হাতের কি অবস্থা এখন? ডাক্তার কি বলেছে? ফাহিম চুপচাপ দাঁড়িয়ে রইল। এমন সময় পিছন থেকে ফাহিমের আব্বু বলতে লাগলো, আদ্রিকা, তুমি যদি আমার ছেলেকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করে থাকো তাহলে এই আশা ছেড়ে দাও। আমি কালকে কাজী অফিসে গিয়ে তোমাদের ডিভোর্স লেটার নিয়ে আসবো। তুমি আমার ছেলের যে অবস্থা করেছো। আব্বু, আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ এরকম করবেন না। আমি আর কখনোই এরকম করব না। আমি ফাহিমের পা জড়িয়ে ধরে মাফ চাইতেছি। আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহের ভেতরে ঠিক হয়ে যাব। প্লিজ আমাকে 1 সপ্তাহ সময় দিয়ে দেখেন। আপনাকে 1 সপ্তাহ সময় দিলে কি হবে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আবার আমার উপরে অত্যাচার করবেন। তার চাইতে ভালো হবে আপনি যাকে ভালোবাসেন তার কাছে চলে যান। আমাকে আমার মতো থাকতে দেন, আমি একা থাকবো, খুব ভালো থাকবো। না, আমি এখন দেখি তোমার পাশে থাকবো সারা জীবন। আর প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভুল করে এরকম করে ফেলেছি। ফাহিম আর কিছু বলল না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ল, হাতের আঙ্গুল ব্যান্ডেজ করা। এদিকে ফাহিমের আপু নিচে এসে ফাহিমের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার ছেলের একটা হাতের আঙুল ভেঙে গেছে, বাকিগুলো রক্ত জমাট হয়েছে। ডাক্তার সবকিছু ঠিকঠাক করে দিয়েছে, তবে সময় লাগবে। আর ওই মেয়েকে না তার আব্বু এসে নিয়ে চলে গেছে। তাহলে এখন আবার আমাদের বাসায় কি করে? সে তো বলতেছে যে আর আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। 1 সপ্তাহ দেখো সে কি করে। যদি খারাপ ব্যবহার করে তাহলে তার আব্বু আম্মুকে ডেকে এনে তাদের সামনে ডিভোর্স দিয়ে দিবে। ঠিক আছে, তুমি যেটা বলতেছো 1 সপ্তাহ দেখার জন্য, আমি 1 সপ্তাহ দেখবো। এদিকে ফাহিম বিছানায় শুয়ে আদ্রিকা ফাহিমের পায়ের পাশে বসে ফাহিমের পা টিপে দিতে লাগলো। এমন সময় ফাহিমের ফোনে মেসেজ আসলো। ফাহিম ফোনটা হাতে নিয়ে দেখে আফসানার মেসেজ দিয়েছে। মেসেজের রিপ্লাই দিতে লাগলো। এদিকে আদ্রিকা চুপ হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আদ্রিকা ফাহিমকে নিচু গলায় বলতে লাগলো, আমার সামনে এরকম ভাবে চ্যাটিং না করলে হয় না? আপনি আড়ালে গিয়ে না হয় চ্যাটিং করেন, আমি তো আপনাকে বাধা দেই নাই। আপনাকে তো আমি একবারও বলি নাই যে আমার পা টিপার জন্য আপনি ঘুমিয়ে থাকেন। আমার সেবা যত্ন করতে হবে না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। এমন করতেছো কেন? আমি তো ভালোর জন্যই বলতেছি। আমি তো আপনার বউ। আমার কি এইসব দেখলে কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগতে যাবে কেন? আপনার তো খুশি থাকা দরকার। 1 সপ্তাহ এই বাড়িতে থাকবেন, পরে আপনার ডিভোর্স হয়ে যাবে। প্লিজ এই ডিভোর্স শব্দটা মুখে নেবেন না। এইটা মুখে নিলে আমার ভালো লাগে না। আর কাল থেকে আবারও কলেজে যাওয়া শুরু করবেন, আমিও কলেজে যাব। আমি কলেজে যাব নাকি কলেজে যাব না এটা আপনার দেখতে হবে না।
আপনি আপনার মতো চলাচল করেন, আপনাকে কেউ বাধা দিবে না, আমিও বাধা দিব না, আম্মুও বাধা দিবে না। আদ্রিকা ফাহিমের আর কোনো কথা না শুনি ফাহিমের মাথার কাছে এসে ফাহিমের ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। এদিকে ফাহিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু পারছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আদ্রিকা ফাহিমকে ছাড়তেছে না দেখে ফাহিম সজোরে আদ্রিকার ঠোঁটে কামড় দিয়ে বসলো। আদ্রিকা এক লাফ দিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, কামড় দিয়েছেন কেন? আমার লিপ কিস তো ভালো লাগে নাই। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করতে রাজি আছি। আপনি আমার শরীর স্পর্শ করবেন না, আজ থেকে আপনি দূরে সরে যান। ওই যে সোফা আছে, সোফায় গিয়ে ঘুমান, আর না হয় আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। এই বলে আদ্রিকা চলে আসলো সোফায়। ফাহিমের দিকে তাকিয়ে আছে আদ্রিকা। কখন যে ঘুমেতে সে পাড়ি জমিয়েছে খেয়ালই নেই। এদিকে ফাহিম নিজের মনে মনে বলতে লাগলো, এই মেয়ে কি সত্যি সত্যি পাল্টে যাবে, নাকি আবারও কালকে সকাল থেকে আমার সাথে খারাপ ব্যবহার করবে? আমাকে খুব সাবধানে চলতে হবে। আর আফসানা তো বলেই দিয়েছে সে আমার সাথে আর রিলেশন কন্টিনিউ করতে চায় না। আমি এখন কি করব? আমি তো আফসানাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। আফসানাকে বোঝাতে হবে কালকে আমি তার সঙ্গে দেখা করব, দেখা করে তাকে ভালোভাবে বোঝাবো। কালকে তো কলেজে যাব, অবশ্যই তার সাথে দেখা হবে। এখন তাহলে ঘুমাই, অনেক রাত হয়েছে। এই বলে ফাহিম ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে চলে আসলো 3 রাস্তার মোড়ে। ফাহিম তার বন্ধুদের জন্য অপেক্ষা করতেছে। বেশ কিছুক্ষণ পর তার বন্ধুরা আসলো। ফাহিমকে দেখে বলতে লাগলো, কিরে ফাহিম, তোর ম্যাডামের কাছে এরকমভাবে মায়ের খেয়ে হাত তো দেখি ব্যান্ডেজ করে রেখেছিস। তোকে জোর করে বিয়ে করেছে শাস্তি দেওয়ার জন্য। তুই কিছু বলতে পারিস না নাকি? ভাই আমি কি বলবো? আমি কিছু বলার আগে আমার মুখ বন্ধ করে দেয়। এই দেখ, আমি গতকালকে কোনো কিছু বলি নাই। অযথা সে আমার হাতে বাড়ি দিয়ে একটা আঙুল ভেঙে ফেলেছে, আর বাকি আঙুলগুলোতে রক্ত জমাট হয়েছে। তাহলে তোরাই বল আমি তার সাথে কিভাবে কথা বলবো? আমি তো ভাবতেছি সামনের সপ্তাহে তাকে ডিভোর্স দিব। হ্যাঁ, সেই সিদ্ধান্ত নিয়েছিস, এটাই কর। এটা করলে তোর জন্য আরও বেশি ভালো হবে। ওই ম্যাডাম আর অত্যাচার সহ্য করতে হবে না তোকে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ওই ম্যাডামের অত্যাচার আর সহ্য করতে হবে না। দেখি কয়েকদিনের ভিতরে ম্যাডামকে ডিভোর্স দিয়ে দিব। চল এখন কলেজের দিকে যাওয়া যাক। ফাহিমও ওইখান থেকে সবাইকে নিয়ে চলে আসলো কলেজে। কলেজ ক্যাম্পাসে বসে আছে ফাহিম এবং তার বন্ধুরা। এমন সময় আদ্রিকা এসে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ফাহিম, তুমি বাড়ি থেকে আসার সময় আমাকে নিয়ে আসো নাই কেন? আমি না তোমাকে গতকালকে বলেছিলাম যে আমি কলেজে যাব, তাহলে তুমি নিয়ে আসলে না কেন? আপনাকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা আছে নাকি? আপনি নিজে পায়ে হেঁটে আসতে পারেন এবং রিক্সা দিয়ে আসতে পারেন। আপনি কচি খোকা না যে আপনাকে আঙুল ধরে নিয়ে আসতে হবে। তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন ফাহিম? আমি তোমার বউ হই, আর তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো? কেন, মানুষ কি বউয়ের সাথে খারাপ ব্যবহার করে কথা বলতে পারে না নাকি? আর আপনি আমার সামনে থেকে চলে যান তো, আপনাকে দেখতে ইচ্ছা করতেছে না। আদ্রিকা ফাহিমকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলো তার কেবিনে। কেবিনের ভিতর প্রবেশ করতে রতন স্যার আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আদ্রিকা, তুমি নাকি ফাহিমকে বিয়ে করেছো জোর করে? পুরো কলেজ তো এই ব্যাপারটা ছড়িয়ে পড়েছে, এবং আমি নিজেও দেখেছি ভিডিওতে যে তুমি তাদের পরিবারকে পিস্তল দেখে বিয়ে করেছো। আপনি ভিডিও পাইছেন কোথায়? আর আপনাকে কে ভিডিও দিয়েছে? এসব ভিডিও পেতে হয় নাকি? ইন্টারনেটে ঢুকলে তো এসব ভিডিও দেখা যায়। আর তুমি বলতেছো আমি এইসব ভিডিও কোথা থেকে পাইছি? বিয়ে করলে ভালো কথা, ফাহিমের খেয়াল রাখবে। ছেলেটা ছোট হলেও কিন্তু খুব ভালো। জি স্যার, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় সুখে থাকতে পারি। রতন স্যার আদ্রিকার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ওখান থেকে চলে গেল। এইদিকে বেশ কিছুক্ষণ পর ঘন্টা দিতেই ফাহিম তার বন্ধুদেরকে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। আদ্রিকা 10 মিনিট পর ক্লাসরুমের ভিতর প্রবেশ করলো।
ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে ফাহিমের দিকে চোখ গেল তার। দেখতে পেল ফাহিম আফসানার হাত ধরে কথা বলতেছে। এটা দেখে আদ্রিকা টেবিলের উপরে ডাস্টার দিয়ে সজোরে একটা বাড়ি দিতেই সবাই সোজা হয়ে বসলো। আদ্রিকা ফাহিমের দিকে তাকাতেই ফাহিম মাথা নিচু করে ফেলল। ফাহিমকে কোনো কিছু না বলে আদ্রিকা সবাইকে পড়াতে লাগলো। একদিক দিয়ে পড়াচ্ছে, আরেক দিক দিয়ে ফাহিমকে দেখতেছে। এইদিকে ফাহিম তো আফসানার সাথে ইশারা করে কথা বলতেছে। আদ্রিকা ফাহিমের সামনে এসে দাঁড়িয়ে পড়াতে লাগলো। এটা দেখে ফাহিম বলতে লাগলো, কী ব্যাপার ম্যাডাম, আপনি সামনে থেকে পিছনে এসে দাঁড়িয়েছেন কেন? আপনি সামনে যান, আমার দেখতে অসুবিধা হচ্ছে। ফাহিম, এটা ক্লাসরুম, এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না। আমি কিন্তু তোমার ম্যাডাম। ম্যাডাম, আপনি খুব ভালো করেই জানেন আফসানার সাথে যে আমার সম্পর্ক আছে। সো আপনি কেন আমাদের মধ্যে বিপত্তি বাঁধাচ্ছেন বলেন তো? আমি তো আফসানাকে দেখতেছি, আর কোনো কিছু তো করতেছি না। আপনার ক্লাসে তো আর ডিস্টার্ব করতেছি না। তুমি ক্লাসে ডিস্টার্ব করতেছো না? আমার তো ডিস্টার্ব হচ্ছে। তুমি সামনের দিকে তাকিয়ে থাকো, আর যদি ক্লাসে ভালো না লাগে তাহলে বাইরে চলে যাও, গিয়ে ঘোরাঘুরি করে আসো। আর আফসানা, আমি এতক্ষণ কি পড়িয়েছি বলো তো? আসলে ম্যাডাম, আমি শেয়ার করিনি আপনি যে কি পড়াচ্ছেন। কলেজে এসে এইসব করা হয় তাই না? পড়াশোনার দিকে নাম নেই আর এইসব করে বেড়াচ্ছ। আসলে ম্যাডাম, এটা তো কমন ব্যাপার, সবাই করে বেড়ায়। আপনি আশেপাশে তাকিয়ে দেখেন, আরও অনেক মানুষ আছে, তারাও করতেছে। তাহলে আমরা করলে সমস্যা কি? আপনি কেন বাধা দিতেছেন আমাদেরকে? তোমরা করলে সমস্যা আছে, এটার জন্যই তো আমি বাধা দিতেছি। আর একবার যদি দেখি তোমরা এরকম করেছো, তাহলে কিন্তু বের করে দেব দুজনকে। ঠিক আছে ম্যাডাম, বের করে দিন, আমরা দুজন বাইরে থেকে ঘোরাঘুরি করে আসি। আদ্রিকা আর কোনো কিছু বলল না। সে সোজা সামনে চলে গেল। এইদিকে ফাহিম আফসানার হাত ধরে বারবার টানাটানি করতেছে। আদ্রিকার এটা সহ্য হচ্ছে না, কোথাও যেন তার বুকে কাঁটা বিঁধতেছে। বেশ কিছুক্ষণ ক্লাস শেষ করে চলে গেল তার কেবিনে। এইদিকে আফসানা ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, আপু মনে হয় তোমাকে একটু একটু ভালোবাসতে শুরু করেছে। তুমি আমাকে ভুলে গিয়ে আপুর সাথে সুখে সংসার করো। আমি এটা কখনোই পারবো না, কারণ আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সাথে সারা জীবন থাকবো বলে কথা দিয়েছি। দেখো, তুমি সারা জীবন আমার সাথে থাকবে বলে কথা দিয়েছো, কিন্তু এখন তো আপু তোমাকে জোর করে হলেও বিয়ে করে ফেলেছে। আমি তো আর তোমাকে এখন চাইতে পারি না, আবার এটাও চাইতে পারি না যে দুই বোন একসাথে একই বাড়িতে থাকবো। আমি চাই তুমি এখন থেকে আপুর প্রতি ফিল করো, আমার প্রতি আর যাতে কোনো ফিল না হয়। আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি এখন থেকে আপুকে গুরুত্ব দেবে। তুমি যদি এখন থেকে আপুকে গুরুত্ব না দাও, তাহলে আমি অনেক দূরে চলে যাব, যেখানে তুমি আমাকে আর খুঁজে পাবে না। তুমি যদি চাও আমি তোমার চোখের সামনে থাকি, তাহলে তুমি আপুর সাথে ভালো ব্যবহার করবে এবং সুখের শান্তিতে থাকবে সারা জীবন। এই বলে আফসানা চলে আসলো বাইরে। কলেজের মাঠের উপর দিয়ে আফসানা হেঁটে যাইতেছে। এমন সময় পিছন থেকে আদ্রিকা আফসানাকে ডাক দিয়ে বলতে লাগলো, কিরে, কোথায় যেতেছিস? এই তো আপু, বাসায় চলে যাইতেছি। কেন, কিছু বলবেন নাকি? কেন, ক্লাস করবি না নাকি? আর ক্লাসে তো ফাহিম আছে, তুই এখন চলে যেতেছিস কেন? যা, ক্লাসে যা। আপু, ফাহিম এখন তোমার জামাই, তো তুমি তাকে সামলে রাখবে। এখন থেকে আর আমি কয়েকটা দিন কলেজে আসবো না। ফাহিমকে বলবে না আমি কেন কলেজে আসি না। আমি চাই তোমরা দুজন একসাথে থাকো, আমি চাই না তোমরা দুজন আলাদা হয়ে যাও। তুই তো চাইতেছিস আমরা দুইজন আলাদা হয়ে যাই, এইটার জন্যই তো আজকে আমার সামনে এরকম করেছিস এবং আমাকে কান্না করতে বাধ্য করেছিস। আদ্রিকার কথা শুনে আফসানা হাঁ করে তাকিয়ে রইল তার বোনের দিকে। বেশ কিছুক্ষণ পর আফসানা বলতে লাগলো, আপু, তুমি কান্না করছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি কান্না করেছি, এইটা তোকে বিশ্বাস করতে হবে। আর এটা বিশ্বাস না করার কি আছে? আমি কি কান্না করতে পারি না নাকি? আমার জামাই অন্য মেয়ের সাথে এরকম হাতে হাত রেখে টানাটানি করবে, এটার থেকে কি আমার মন কান্না করবে নাকি? ঠিক আছে, যাও, আমি আর তোমার জামাইকে নিয়ে টানাটানি করবো না। এটার জন্যই তো বলছি কয়েকদিন কলেজে আসবো না। এই কয়েকদিনের মধ্যে তুমি ফাহিমকে তোমার করে নাও।
এই বলে আফসানা ওইখান থেকে চলে গেল। এদিকে আদ্রিকা ক্লাসরুমে এসে দেখে ফাহিম তার বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে। এটা দেখে আদ্রিকা ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, তুমি আমার সাথে একটু আমার কেবিনে আসো তো, একটা জরুরি কাজ আছে তোমার সাথে। আমি যেতে পারবো না, আপনি অন্য কাউকে দিয়ে আপনার কাজ করিয়ে নেন। আমি তোমাকে বলেছি আসার জন্য, তুমি আসবে, আমি অন্য কাউকে বলি নাই যে অন্য কেউ আসবে। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের ভেতরে তুমি আমার কেবিনে হাজির হবে। এই বলে আদ্রিকা চলে গেল তার কেবিনে। এইদিকে ফাহিম চুপচাপ বসে আছে। এমন সময় ফাহিমের বন্ধু সৌরভ ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম যা, ভাবির সাথে দেখা করে আয়, হয়তো জরুরি কোনো প্রয়োজনের জন্যই তোকে ডেকেছে, যা একবার গিয়ে দেখা করে আয়। আরে না, এই মেয়ের কাছে গেলে এই মেয়ে অযথা আমাকে ডিস্টার্ব করবে, আমার কাছে মাপ চাইবে এবং অনেক কিছু বলবে। আমি এই মেয়ের কাছে যাব না, তোর আমাকে জোর করিস না। দেখ বন্ধু, তুই যদি তোর সম্মান বাঁচাতে চাস তাহলে তুই এখন ম্যাডামের কেবিনে যাবি। এখন যদি না যাস তাহলে ম্যাডাম যদি এখানে চলে আসে, সবার সামনে কোনো কিছু করে বসে, তাহলে কিন্তু নিজেই লজ্জায় পড়ে যাবি। এবং এখানে কেউ জানে না যে ম্যাডাম তোর সাথে বিয়ে হয়েছে, একমাত্র আমরা এবং কয়েকজন শিক্ষক ছাড়া। ফাহিম বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে চলে আসলো আদ্রিকার কেবিনে। চুপচাপ বসে আছে ফাহিম। এমন সময় আদ্রিকা ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, আমি ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এইরকম কাজ করব না। আমি ভুল করেছি, একটা খারাপ মানুষের সাথে রিলেশনে গিয়েছিলাম। সে তো আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছিল, কিন্তু আমি তা দেই নাই। প্লিজ তুমি অন্তত আমাকে মেনে নাও। আমি আর তোমার সাথে গলা উঁচু করে কথা বলবো না। সরি, আমি আপনাকে মারতে পারবো না। আমি যাকে মানতে পারবো তাকে আমি কয়েকদিন পর বিয়ে করব। আর এইসব কথা যদি আপনার জরুরি কাজ হয়ে থাকে তাহলে আপনি আর আমাকে কখনো ডাক দিবেন না। এই বলে ফাহিম আদ্রিকার কেবিন থেকে চলে আসলো তার ক্লাসরুমে। বসে বসে কয়েকটা ক্লাস শেষ করে কলেজ ছুটি দিতেই ফাহিম তার বন্ধু বান্ধবদের সাথে চলে গেল আড্ডা দেওয়ার জন্য। এদিকে আদ্রিকা বাড়িতে চলে আসলো। কলিং বেল দিতেই ফাহিমের আম্মু সে দরজা খুলে দিল। আদ্রিকাকে দেখে ফাহিমের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, ফাহিম কোথায়? সে তোমার সাথে আসে নাই নাকি? আম্মু, সে আমার সাথে আসে নাই, আমি তাকে জোর করে বিয়ে করেছি বলে আপনি প্লিজ তাকে একটু বোঝাবেন। সে আমার কোনো কথাই মানতে চাইতেছে না। আপনি একটু তাকে বোঝালে অবশ্যই সে মানবে। কয়েকটা দিন যাক, এরপর দেখবে এসে নিজে থেকেই তোমার সাথে কথা বলবে। আর তুমি যত পারো ফাহিমের কাছে কাছে থাকবে, তাহলে ফাহিম তোমার প্রতি বেশি গুরুত্ব দেবে। ঠিক আছে আম্মু, আমি তাহলে এখন রুমে যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসতেছি নিচে। এই বলে আদ্রিকা চলে আসলো ফাহিমের রুমে। ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করে চলে আসলো নিচে। সবাই বসে বসে কথা বলতেছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আদ্রিকা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল ফাহিম দাঁড়িয়ে আছে। ফাহিম আদ্রিকাকে দেখে সোজা চলে আসলো তার রুমে। এইদিকে আদ্রিকা দরজাটা লাগিয়ে দিয়ে রুমে এসে রুমের দরজাটা লাগিয়ে দিল। ফাহিম ফ্রেশ হয়ে বাইরে এসে আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি ঘরের দরজা লাগিয়ে এইভাবে বসে আছেন কেন এখানে? আপনি তো নিচে ছিলেন, উপরে আসলেন কখন? আমি তোমার পিছু পিছু চলে এসেছি ফাহিম, তুমি প্লিজ আমার সাথে এরকম করো না। আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক ভালোবাসবো। এই বলে আদ্রিকা বিছানা থেকে উঠে ফাহিমকে জড়িয়ে ধরলো। এইদিকে ফাহিম আদ্রিকাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, আপনাকে কতবার বলেছি যে আপনি আমার কাছ থেকে দূরে থাকবেন, এইভাবে কাছে আসেন কেন আপনি? আপনি সবসময় আমার কাছ থেকে 2 হাত দূরে থাকবেন। যখন আমার মনে হবে আপনাকে আমার প্রয়োজন, তখন আমি আপনাকে নিজেই বলবো যে আপনি আমার কাছে আসেন। এই বলে ফাহিম সোজা চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে তার আম্মুকে উদ্দেশ্য করে ফাহিম বলতে লাগলো, আম্মু, খুব ক্ষুধা লাগছে, খাবার দিয়ে যাও। বৌমাকে ডাকতে, বৌমা সে নিজেও খায় নাই, তোর জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ। তাকে ডাক দিয়ে নিয়ে আয়, আমি দুজনের জন্যই খাবার রেডি করতেছি। সে পরে খেয়ে নিবে বলেছে। তুমি আমাকে খাবার দাও এখন তাড়াতাড়ি, আমার পেটে
ইঁদুর দৌড়াচ্ছে। ফাহিমের আম্মু ফাহিমকে খাবার দিয়ে দিল। এদিকে আদ্রিকা আস্তে আস্তে করে চলে আসলো নিচে। আদ্রিকাকে দেখে ফাহিম বলতে লাগলো, আম্মু, আমি আর খাবার খাবো না, এখন বাহিরে চলে যাইতেছি। খাবারটা শেষ করে এরপরে যা। ফাহিম হাত ধুয়ে চলে গেল বাহিরে। এদিকে ফাহিমের আম্মু আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিকা, তুমি ফাহিমের কথায় কিছু মনে করো না, ছেলেটা একটু পাগল টাইপের। তুমি খাবার খেয়ে নাও। সকালে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে গেছো, দুপুরের খাবারও খাও নাই। এখন ঘুমাবো না আম্মু, আমি এখন রুমে চলে যেতেছি। এই বলে আদ্রিকা সোজা চলে আসলো ফাহিমের রুমে। বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। এইদিকে ফাহিম বাইরে এসে ঘোরাঘুরি করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে আফসানা বলতে লাগলো, ফাহিম, তুমি আপুর সাথে ভালো থেকো। আমি পড়ালেখা করার জন্য দেশের বাইরে চলে যাচ্ছি। আমি এখন ঢাকা আন্তর্জাতিক হজরত শাহজালাল বিমানবন্দরে আছি। তুমি আপুর সাথে সুখে সংসার করো, ভালো থেকো, বাই। এই বলে আফসানা কলটা কেটে দিল। নাম্বারটা ছিল আফসানার আম্মুর। আর আফসানা এটা কেন বলেছে আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এইদিকে ফাহিম তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে চলে আসলো আফসানাদের বাসায়। কলিং বেল দিতেই আফসানার আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিমকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ফাহিম, তুমি এখানে কি করো? আদ্রিকা তো তোমাদের বাসায়। আফসানা কোথায়, তাকে ডাক দেন, আমি তার সাথে কথা বলবো। তাকে তো আর পাবে না, সে লন্ডন চলে গেছে। কিছুক্ষণ আগেই তার আব্বু তাকে পৌঁছে দিতে গেছে। এতক্ষণে মনে হয় এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে। আমি ফোন দিয়েছিলাম, বলেছে যে মাত্র ঢুকবে। আপনি প্লিজ একটু আফসানার সাথে আমাকে যোগাযোগ করিয়ে দেন, আমি তার সাথে কথা বলবো। আমি তাকে ফোন দিয়েছিলাম, তার ফোন বন্ধ বলছে। এখন তো আর হবে না, তার ফোন বন্ধ আছে। আমি নিজেই ফোন দিয়েছিলাম। তুমি বাসায় চলে যাও আর আদ্রিকার সাথে সুখে সংসার করো। আদ্রিকা তোমাকে অনেক সুখে রাখবে। আপনারা আমার সাথে এই রকম একটা কাজ করতে পারলেন? আমি কখনো ভাবতে পারি নাই যে আপনারা এরকম একটা কাজ করবেন আমার সাথে। আপনার বড় মেয়েকে আমি কখনোই ক্ষমা করব না। আপনার বড় মেয়ের জন্য এই সব কিছু হয়েছে। এই বলে ফাহিম ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিমকে কোনো কিছু জিজ্ঞেস করলো না, কারণ ফাহিমের আম্মু ফাহিমের মুখ দেখে বেশ ভালোই বুঝে গেছে ফাহিম অনেকটা রেগে আছে। ফাহিম তার রুমে এসে দেখে আদ্রিকা বিছানায় ঘুমাচ্ছে। এটা দেখে ফাহিম আরও রেগে গিয়ে আদ্রিকার চুলের মুঠি ধরে টান মেরে ফেলে দিল নিচে। এইদিকে আদ্রিকা নিচে পড়ে গিয়ে জোরে চিৎকার করে উঠল। নিচ থেকে ফাহিমের আব্বু আম্মু দৌড়ে চলে আসলো ফাহিমের রুমে। এসে দেখে ফাহিম আদ্রিকার চুলের মুঠি ধরে বলতেছে, তোর জন্য আমি আমার আফসানাকে হারিয়ে ফেলেছি। তুই কেন আমাদের মাঝে এসেছিলি? তুই ম্যাডাম ছিলি, ম্যাডামের মতো থাকতি। আমাদের মাঝে এসে কেন ঝামেলাটা করলি? ফাহিম এইসব কথা বলতেছে আদ্রিকাকে। এইদিকে ফাহিমের আম্মু ফাহিমের গালে ঠাস করে একটা চর মেরে বলতে লাগলো, ফাহিম, কি হচ্ছে এসব? তুই মেয়েটাকে এভাবে মারধর করতেছিস কেন? আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে। তোর ভালোর জন্য মনে হয় আল্লাহ এই কাজটাই করেছে, আর তুই মেয়েটাকে এইভাবে মারধর করতেছিস? হ্যাঁ আম্মু, আমি এই মেয়েটাকে মেরে ফেলবো। এই মেয়েটার জন্য আফসানা আমেরিকা চলে গেছে, শুধু এই মেয়েটার জন্য। ভালো হয়েছে চলে গেছে। তুই যদি আর একদিন আদ্রিকার গায়ে হাত তুলিস, তাহলে তোর হাত আমি কেটে ফেলবো। আমি এই বাড়িতে থাকবোই না, তোমরা থাকো এই মেয়েটাকে নিয়ে। ঠিক আছে, দেখা যাবে কতদিন বাহিরে বাহিরে থাকতে পারিস। যা, বাড়ি থেকে বের হয়ে যা। ফাহিম বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে আদ্রিকা তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আপনি এটা কি করলেন? ফাহিম আমাকে মারধর করেছে, আর একটু করে সে তার মনকে শান্ত করত, তাহলে তো আমি তাকে আস্তে আস্তে করে নিজের করে পেতাম। আপনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। সে বাড়ি থেকে বের হয়ে গেছে, কিন্তু রাতের বেলা সে দেখবে বাড়িতে ফিরে আসবে। এইভাবে কতদিন বাইরে থাকবে? বড় জোর 2 থেকে 3 দিন তার বন্ধুদের বাসায় থাকতে পারবে। এর বেশি তো আর থাকতে পারবে না। তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আসো নিচে। ফাহিমের আম্মু আদ্রিকাকে নিয়ে চলে এসেছে নিচে।
তিনজন বসে বসে গল্প করতে লাগলো। এইদিকে ফাহিম বাহিরে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ কি যেন মনে করে কোথাও যেন হাঁটা ধুলো। দীর্ঘ 10 মিনিট হেঁটে চলে আসলো কলেজের সামনে। এসে দেখে তার বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে আছে। ফাহিমকে দেখে সৌরভ বলতে লাগলো, কিরে ফাহিম, তোর কি হয়েছে? এইভাবে রেগে আসিস কেন? বাড়িতে কেউ কিছু বলেছে নাকি? আর বলিস না, এই আদ্রিকার জন্য আফসানা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। সে 1 ঘন্টা আগে আমেরিকার ফ্লাইটে করে আমেরিকা চলে গেছে। এটার জন্য আমি আদ্রিকাকে অনেক মারধর করেছি। মেয়েটা ভুল করে তোকে জোর করে বিয়ে করে ফেলেছে। এখন মেয়েটা বুঝতে পারে নাই, তাই বলে মেয়েটাকে তুই এইভাবে মারধর করবি? আফসানার ব্যাপারে তুই কি জানিস? তুই জানিস আফসানার কি হয়েছে? ফাহিম গালে হাত দিয়ে সৌরভের দিকে তাকিয়ে বলতে লাগলো, না, জানি না। কেন, সে কি করেছে? তোর সাথে রিলেশনে থাকা অবস্থায় আরো দুজনের সাথে রিলেশনে গেছে। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। ওই দেখ, আমি এবং সাজ্জাদ দুজনে মিলে তাকে ধরেছিলাম, কিন্তু তার সামনে যায় নাই। আড়ালে লুকিয়ে ভিডিও করেছি, কিন্তু তোকে দেখাই নাই। ভাবছিলাম সময় হলে তোকে দেখিয়ে দেব। তারা তো আফসানার বন্ধু হতে পারে। বন্ধুদের সাথে তো ঘোরাঘুরি করা যায়। হ্যাঁ, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা যায়, কিন্তু ঘোরাঘুরি করার মাঝে একটা শালীনতা বোধ আছে। তুই একবার ছবিটার দিকে ভালো করে তাকে দেখ, কিভাবে তারা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখেছে। একমাত্র এটা প্রেমিক প্রেমিকা ছাড়া করতে পারে না। দেখ, তোরা আমাকে উল্টাপাল্টা যাই বুঝাস না কেন, আমি তোদের কথা একদম মাথায় নিব না। তোরা তো চাইতেছিস আমি আদ্রিকার সাথে ঘর সংসার করি। আদ্রিকা হয়তো তোদেরকে টাকা খাইয়েছে, এটার জন্য তোরা তার সাফাই গাইতেছিস আমার বন্ধু হয়েও। ফাহিম, আমরা কখনো ভাবতে পারি নাই তোর মুখ থেকে এই কথাগুলো শুনবো। এই কথা শোনার আগে আমাদের যদি মৃত্যু হয়ে যেত তাহলে আমরা খুব খুশি হতাম। তুই যেটা বললি এটা কিন্তু একদম ঠিক কথা বললি না। এই চল, আজকে থেকে ফাহিমের সাথে আর কোনো যোগাযোগ নেই আমাদের। সবাই সবার মোবাইল থেকে ফাহিমের নাম্বারটা ব্লক লিস্ট করে দে, সকল জায়গা থেকে। এই বলে সবাই একটু অ্যাক্টিং করে দেখিয়ে দিল যে ফাহিমের নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে রেখে দিয়েছে। এইটা দেখিয়ে সবাই ওইখান থেকে চলে গেল। এইদিকে ফাহিম সন্ধ্যা হতেই চলে আসলো 3 রাস্তার মোড়ে। চায়ের দোকানে এসে দেখে তার বন্ধুরা চা খাইতেছে। ফাহিমকে দেখে সবাই ওইখান থেকে চলে গেল। সবাই চলে যাওয়াতে দোকানদার ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ফাহিম, তোমার বন্ধুদের সাথে ঝগড়া হয়েছে নাকি? ওরা তুমি আর সাথে চলে গেল যে? না চাচা, ঝগড়া হয় নাই, হয়তো তাদের কাজ আছে এটার জন্য চলে গেছে। আপনি আমাকে চা দেন। ফাহিম চা খেয়ে চলে আসলো বাড়ির সামনে। বাড়ির ভিতরে ঢুকবে না কি ঢুকবে না এসব চিন্তা করতেছে। ফাহিম বাড়ির ভিতরে না ঢুকে আবারও তার এলাকাটা একটু ঘোরাঘুরি করে চলে আসলো বাড়ির সামনে। পকেট থেকে ফোনটা বের করে দেখে রাত প্রায় 12:45 বাজে। ফাহিম ডায়াল পেটে গিয়ে ফোন দিল আদ্রিকার নাম্বারে। আদ্রিকার সাথে সাথে ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, ফাহিম, তুমি এখন কোথায় আছো? বাড়িতে আসো। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ তুমি একটু বাড়িতে আসো। আমি কালকে সকালে আমাদের বাসায় চলে যাব। আমি বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছি, এসে দরজাটা খোলেন। এই বলে ফাহিম কলটা কেটে দিল। এইদিকে আদ্রিকা ফোনটা টেবিলের ওপর রেখে সোজা চলে আসলো নিচে। দরজা খুলতেই দেখতে পেল ফাহিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাহিম বাড়ির ভিতরে প্রবেশ করতে আদ্রিকা ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি রুম থেকে ফ্রেশ হয়ে আসেন, আপনার জন্য খাবার রেডি করতেছি। ফাহিম কোনো কিছু না বলে সোজা চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে যে উপরে চলে যেতে যাবে, এমন সময় আদ্রিকাকে উদ্দেশ্য করে ফাহিম বলতে লাগলো, আপনি তো মনে হয় খাওয়া দাওয়া করেন নাই। খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি রুমে এসে ঘুমিয়ে পড়েন, কালকে আবার কলেজে যাবেন। এই বলে ফাহিম চলে আসলো রুমে। এইদিকে আদ্রিকা হাসি মুখে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখে ফাহিম চুপচাপ বসে আছে। আদ্রিকা টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে যেই সোফার দিকে এগিয়ে যেতে যাবে, এমন সময় ফাহিম বলতে লাগলো, আপনি চাইলে আমার পাশে ঘুমাতে পারেন, তবে আমাকে স্পর্শ করতে পারবেন না। যদি ঘুমের ঘোরে আপনাকে স্পর্শ করি তাহলে আপনি কিছু মনে করবেন না তো? না, তখন আমি কিছু মনে করব না। তবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি আমাকে স্পর্শ করেন তাহলে আমি আপনার সাথে আর থাকবো না।
ঠিক আছে, আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে স্পর্শ করব না। এই বলে আদ্রিকা ফাহিমের পাশে শুয়ে পড়ল। ফাহিম উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। আদ্রিকা বেশ কিছুক্ষণ পর ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, ঘুমিয়ে গেছো নাকি? না, এখনো ঘুমাই নাই। কিছু বলবেন নাকি? হ্যাঁ, আই এম রিয়েলি সরি। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, মাফ করে দিও। আর কালকে সকালবেলা আমি আমার বাড়িতে চলে যাব। যতদিন তুমি আমাকে না মেনে নেবে ততদিন আমি এই বাড়িতে আসবো না। সরি আপনাকে বলতে হবে না। সরি আমি আপনাকে বলা উচিত, কারণ সন্ধ্যার দিকে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, মারধর করেছি। এটা আমার করা উচিত হয় নাই। এই বাড়ি থেকে কোথাও যেতে পারবেন না, আপনাকে এই বাড়িতে থাকতে হবে। আপনি তো আমাকে মেনে নেন নাই, তাহলে আমি এই বাড়িতে থেকে কি করব? আমি যখন একবার বলেছি এই বাড়িতে আপনাকে থাকতে হবে, তার মানে আপনাকে থাকতে হবে এই বাড়িতে। আর এখন বেশি কথা না বলে ঘুমান তাড়াতাড়ি, রাত অনেক হয়েছে। আদ্রিকা আর কোনো কিছু না বলে চুপচাপ ঘুমের ভান করে আস্তে আস্তে করে ফাহিমের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ আদ্রিকা তার এক পা ফাহিমের পায়ের উপর তুলে দিল আর বলতে লাগলো, ফাহিম, আমি জানি আমার এই ভুলের কখনো ক্ষমা হয় না। আমি হয়তো তোমাকে জোর করে বিয়ে করেছি, কিন্তু আমি জোর করে বিয়ে করার পরে যখন আমার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চাইছিলাম, তখন তার আসল পরিচয় জানতে পারছি। তখন থেকে আমি আমার সিদ্ধান্ত পাল্টে নিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সাথে সংসার করব, কিন্তু তুমি আমাকে মানলে না। আমি কালকে সকালেই চলে যাব। আদ্রিকা চোখ বন্ধ করে এইসব বলতেছে। এইদিকে ফাহিম আস্তে আস্তে করে আদ্রিকার দিকে ফিরে আদ্রিকার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে আদ্রিকা ঘুমিয়ে গেছে। এটা দেখে ফাহিম বলতে লাগলো, এই মেয়েটা তো দেখি ঘুমের ঘোরে অনেক আবল তাবল কথা বলতে পারে। যাক, আমার কাছে কয়েকবার মাপ চেয়েছে, আমি মাফ করে দেই। যেহেতু আফসানা আমাকে ছেড়ে চলে গেছে, সো আমি আস্তে আস্তে করে আদ্রিকার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি জানি আফসানার জায়গাটা হয়তো আদ্রিকাকে দিতে পারবো না, তবে চেষ্টা করলে অবশ্যই দিতে পারবো। এখন ঘুমাই, কালকে আবার কলেজে যেতে হবে। ঘুমানোর আগে কয়েকটা মেসেজ দিয়ে নেই, যদি আবার সকাল সকাল সে তার বাড়িতে চলে যায়। তাকে তো মানা করছি, আর একবার মানা করে দেই, তাহলে সে আর যাবে না। এই বলে ফাহিম আদ্রিকার মেসেঞ্জারে একটা মেসেজ করে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে আদ্রিকা আস্তে আস্তে করে ফাহিমকে তার বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। অ্যালার্মের শব্দে ফাহিমের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখতে পেল আদ্রিকা তাকে অনেক শক্তভাবে জড়িয়ে ধরে বুকের সাথে আগলে রেখেছে। এইটা দেখে ফাহিম বলতে লাগলো, এই যে আদ্রিকা, আমাকে ছাড়েন, সকাল হয়েছে, ফ্রেশ হব, আমি আবার কলেজে যেতে হবে। আদ্রিকা ফাহিমের কথা শুনে ফাহিমকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল। এইটা দেখে ফাহিম কিছুটা বিরক্ত বোধ করে আদ্রিকাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এদিকে ফাহিমের ধাক্কায় আদ্রিকার ঘুমটা ভেঙে গেল। ফাহিম আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কি পেয়েছেন আমাকে এভাবে ঘুমের ভান করে জড়িয়ে ধরে থাকবেন আর আমি কিছু বুঝবো না? শেষবারের মতো বলে দিতেছি, আপনি আমাকে আর কখনো স্পর্শ করবেন না। আমি যদি আপনাকে স্পর্শ করি সেটা অন্য ব্যাপার। এই বলে ফাহিম চলে আসলো ওয়াশরুমে, ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। এইদিকে আদ্রিকা বিছানায় শুয়ে না থেকে বিছানা থেকে উঠে বিছানা গুছিয়ে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ফাহিম বসে বসে পাউরুটি খাচ্ছে। ফাহিমের আম্মু আদ্রিকাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আদ্রিকা, রাতে ঘুমানো নয় নাকি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ঘুমিয়ে পড়ে যাইতেছ। হ্যাঁ আম্মু, রাতে তো ঘুমাইছি, আসলে সকালবেলা উঠতে ইচ্ছে করে না, এটার জন্য আর কি এরকমটা দেখাচ্ছে আমাকে। টেবিলের উপর থেকে রুটি খেয়ে নাও, আমি তোমাদের জন্য রান্না শেষ করে ফেলেছি। রুটি খেয়ে রুম থেকে কলেজের জন্য রেডি হয়ে চলে আসো, আমি সবার জন্য টেবিলে খাবার রেডি করতেছি। আদ্রিকা খাওয়া শেষ করে ফাহিমের আগে চলে আসলো রুমে। ড্রেস চেঞ্জ করতেছে, এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো ফাহিম। আদ্রিকাকে উলঙ্গ অবস্থায় দেখে ফাহিম হাঁ করে তাকিয়ে রইল। পরক্ষণে তাড়াতাড়ি করে আবারও চলে আসলো রুমের বাহিরে। এইদিকে আদ্রিকা নিজের মনে মনে বলতে লাগলো, এই তো একটা বুদ্ধি পাইছি, এই বুদ্ধি কাজে লাগাতে হবে। ফাহিমকে যে করেই হোক আমার কাছে টানতে হবে। এইভাবে কথায় আছে না, যদি মন দিয়ে তাকে কাছে টানতে না পারো তাহলে শরীর দিয়ে একবার টেনে দেখো, সে অবশ্যই কাছে আসবে।
এসব ভাবতে ভাবতে আদ্রিকা তাড়াতাড়ি করে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে ফাহিম বসে বসে টিভি দেখতেছে। ফাহিম আদ্রিকার দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। আদ্রিকা ফাহিমকে আর কিছু বলল না। এদিকে ফাহিম নিচে বসে না থেকে সোজা চলে আসলো তার রুমে। কলেজের জন্য রেডি হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে দুজন বাহিরে বের হয়ে আসলো। রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে এমন সময় একটা রিক্সা আসলো। ফাহিম আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি রিক্সা দিয়ে চলে যান, আমার যাইতে কিছুটা দেরি হবে। বন্ধু বান্ধবীর সাথে দেখা করে তাদেরকে নিয়ে এরপরে কলেজে যাব। আপনি আমার সাথে কলেজে আসেন, তাদের সাথে কলেজে দেখা করতে পারবেন। আর এখন 9:30 বেজে গেছে, তারা হয়তো অলরেডি কলেজে চলে গেছে। আপনি যান, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে ফাহিম হাঁটা দিল অন্যদিকে। রিক্সাওয়ালা মামা আদ্রিকাকে নিয়ে চলে আসলো কলেজে। ফাহিম হাঁটতে হাঁটতে 3 রাস্তার মোড়ে চলে আসলো। এসে দেখে তার বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতেছে। ফাহিমকে দেখে যেই তারা চলে যেতে যাবে এমন সময় ফাহিম পিছন থেকে বলে উঠল, বন্ধু, আই এম রিয়েলি সরি। আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কালকে। তোরা এখন থেকে যেটা বলবি আমি সেটাই করতে রাজি আছি। ঠিক আছে, এখন থেকে তাহলে তুই আদ্রিকা ও হাবির সাথে ঠিকমতো কথা বলবে এবং তোরা সুখে সংসার করবি, আমরা এটাই চাই। ঠিক আছে, তোরা যেহেতু এটা চাস তাহলে আমি তোদের এই কথাটা মানবো, চিন্তা করিস না। চল এখন কলেজে যাই, কলেজের জন্য তো অনেক দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ চল, কলেজে যাওয়া যাক। এই বলে ফাহিম ওইখান থেকে সোজা চলে আসলো কলেজে। বেশ কিছুক্ষণ বসে থেকে ক্লাসরুমে এসে ক্লাস করতে লাগলো। দুপুরে লাঞ্চের ব্রেক দিতেই সবাই চলে আসলো ক্যান্টিনে। এসে দেখে আদ্রিকা বসে আছে একটা টেবিলে। সাজ্জাদ এবং তার বন্ধু বান্ধবরা আদ্রিকার টেবিলে গিয়ে বসে পড়ল। আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, আপনি তো দেখি অনেকটা শুকিয়ে গেছেন। ফাহিম কি আপনাকে আদর যত্ন করে না নাকি? এটা আমাকে জিজ্ঞাসা না করে তোমরা তোমাদের বন্ধুকে জিজ্ঞাসা করো। সৌরভ, এসব কি হচ্ছে? এটা কলেজ, এটা বাড়ি না যে যা ইচ্ছা তাই বলতে পারবি। আরে শালা, এখানে আমরাই আছি, আর কেউ নেই। আর তোকে যা যা বলে দিয়েছি তাতেই করবি। কিন্তু ভাবি, আজকে আমাদেরকে কিছু খাওয়াবেন? সে কি করে? এখানে তো খাবার মতো কোনো কিছুই নেই। বিকেলে তোমরা রেডি হয়ে থেকো, তোমাদেরকে নিয়ে কাচ্চি খেতে যাব। ঠিক আছে ভাবি, আমরা রেডি হয়ে থাকবো। আদ্রিকা সবার সাথে আরও কিছুক্ষণ কথা বলে সিঙ্গারা এবং পুরি খেয়ে চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আবারও ঘন্টা দিয়ে দিল। দেখতে 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 দুপুর পার হয়ে বিকেল হলো। কলেজ ছুটি দিয়ে দিল। আদ্রিকা ফাহিমের সাথে চলে আসলো বাসায়। দুজন ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় ফাহিম বলতে লাগলো, আপনার কাছে টাকা আছে নাকি যে তাদেরকে খাওয়াবেন? হ্যাঁ, আমার কাছে টাকা আছে। এইটার জন্যই তো তোমাদেরকে দাওয়াত দিয়েছি। কেন, তুমি কি ভেবেছিলে আমার কাছে টাকা নেই নাকি? না তো ভাবি নাই, তবে আপনি তো কলেজের একজন শিক্ষক, আপনার কাছে টাকা থাকতেই পারে। তবে এই টাকা থেকে অর্ধেক টাকা যদি আমাকে দিয়ে দেন তাহলে আরো খুশি হব। কত টাকা লাগবে তোমার একবার বলো, আমি তোমাকে দিতেছি। বেশি কিছু না, আমাকে একটা বাইক কিনে দিবেন এবং প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিবেন, যাতে আমি বাইকের তেল এবং হাত খরচ চালাতে পারি। আচ্ছা, তুমি রেডি হয়ে আসো, তোমাকে আজকে বাইক কিনে দিব। মজা করেন? সত্যি বলতেছি, তোমাকে আজকে বাইক কিনে দিব। যাও, রেডি হয়ে আসো। এখন আমিও রেডি হচ্ছি। ফাহিম আদ্রিকার সাথে রেডি হয়ে চলে আসলো নিচে। আদ্রিকা তার শ্বশুর শাশুড়িকে বলে ফাহিমকে নিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলো একটা বাইক শোরুমে। ফাহিমকে উদ্দেশ্য করে আদ্রিকা বলতে লাগলো, তুমি এখান থেকে দেখো তোমার কোনটা পছন্দ হয়, যত দামি হোক না কেন আমি তোমাকে কিনে দিব। যাও। ফাহিম খুশি মনে একটা বাইক দেখে নিল। বাইকটার প্রাইস 6,62,000 টাকা। আদ্রিকা ফাহিমের হাতে চাবিটা দিয়ে বলতে লাগলো, এই নাও তোমার বাইকের চাবি, বাইক বাহিরে বের করো। আর খুশি হয়েছো তো তুমি? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আদ্রিকা বাইকের টাকা দিয়ে ফাহিমকে নিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। ফাহিমের কাছে নতুন বাইক দেখে ফাহিমের বন্ধুরা বলতে লাগলো, বাহ ভাবি, ফাহিমকে তো দেখি নতুন বাইক কিনে দিয়েছে। দেখেছি শাহিম, তুই কতটা ভাগ্যবান। তুই চাওয়ার সাথে সাথে তোকে এনে দিয়েছে।
আমি মনে করি যে তুই যদি হাবির সাথে সারা জীবন কাটাতে পারিস তাহলে তোরা সুখে থাকবি। এইসব কথা না হয় পরে বলবে, এখন চলো গিয়ে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আসি। দুপুরে তো তেমন বেশি কিছু খাই নাই। এই বলে আদ্রিকা সবাইকে নিয়ে চলে আসলো রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে কিছুক্ষণ ফাইমকে নিয়ে ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। ফাইমের কাছে বাইক দেখে ফাইমের আম্মু বলতে লাগলো, আদ্রিকা, তুমি এটা একদম ঠিক কাজ করো নাই ফাহিমকে বাইক কিনে দিয়ে। তুমি ঢাকা শহরের অবস্থা তো জানো, যে কোনো সময় বিপদ হতে পারে। আমাদের কাছেও টাকা ছিল, আমরাও তো তাকে কিনে দেই নাই, কারণ সে আমাদের একমাত্র ছেলে। আমরা চাই না তাকে হারানোর জন্য। আম্মু আপনি চিন্তা করবেন না, ফাহিম খুব সাবধানেই বাইক চালাবে। আমি ফাহিমকে বলে দিয়েছি। যাও গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, আমি আম্মুর সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে, যাইতেছি। ফাইম চলে গেল উপরে। এদিকে আদ্রিকা ফাইমের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আম্মু আপনার ছেলে যা চাইবে আমি তাই দিতে রাজি আছি। আমার সাথে সে সারা জীবন থাকলেই চলবে, আমার আর কিচ্ছু লাগবে না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। হ্যাঁ, তোমাদের জন্য সব সময় দোয়া করি। এখন তুমি তোমার রুমে যাও আর ফাহিমের কাছে থাকো। আদ্রিকা চলে আসলো রুমে। এসে দেখে ফাইম ফ্রেশ হয়ে বসে আছে। আদ্রিকা ড্রেস চেঞ্জ করে ফাইমের পাশে এসে বসে ফাইমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম বাইক সাবধানে চালাবে। আর একটা কথা বলতে চাই তোমাকে, তুমি যদি চাও আমাকে রাখতে তাহলে রাখতে পারো, আর যদি না চাও তাহলে বলো, আমি আমার বাসায় চলে যেতেছি। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু বিয়ে করে ফেলেছেন। যেভাবে বিয়ে করেছেন, খুব জোর করে বা এমনিতে বিয়ে তো হয়ে গেছে, এটা তো আর কোনো কিছু করতে পারবো না। আমিও আস্তে আস্তে আপনার সাথে মানিয়ে থাকার চেষ্টা করব। ঠিক আছে, আর তোমার যখন যা লাগবে আমার কাছে বলবে, আমি তোমাকে সব কিছু এনে দিব। এই বলে আদ্রিকা ফাইমকে জড়িয়ে ধরলো। এইদিকে ফাইম আস্তে করে আদ্রিকাকে জড়িয়ে ধরে তার শরীরে ঘ্রাণ নিতে লাগলো চোখ বন্ধ করে। মেয়ে মানুষের শরীর থেকে অন্যরকম একটা ঘ্রাণ আসে, এটা একমাত্র যারা স্বামী স্ত্রী তারাই বুঝে। বেশ কিছুক্ষণ দুজনকে জড়িয়ে ধরে রেখে দিয়ে আবারও চলে আসলো নিচে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। এমন সময় ফাইমের আব্বু ফাইমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, তুই যেহেতু বাইরে গিয়ে কাজ করবি না, তাহলে এক কাজ কর, ঘরে বসে অনলাইনে কিছু বিক্রি কর, তাহলে দেখবি এখান থেকে উপার্জন করতে পারবি। হ্যাঁ আব্বু, আমিও তাই ভাবছিলাম যে ঘরে বসে কিছু একটা করব। দেখি আর কয়েকটা দিন যাক, ইন্টারনেটে সার্চ করে দেখব ফোনটা বেশি প্রয়োজন মানুষের, ওইটা আমি কিনে এনে বিক্রি করব। আর মাঝে মধ্যে তোমার অফিসে যাব। ঠিক আছে, মাঝে মধ্যে না হয় তুই আমার অফিস থেকে ঘুরে আসিস। আর আদ্রিকা তো আমাদের বাসায় এসেছে অনেকদিন হয়েছে, তুই এক কাজ করিস, কালকে বিকালবেলা আজকে কাকে নিয়ে আমাদের অফিসে ঘুরিয়ে নিয়ে আসিস। কালকে তো আবার বৃহস্পতিবার, কলেজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে। ফাইম তার আব্বুর সাথে কথা বলে আদ্রিকাকে নিয়ে চলে আসলো তার রুমে। বসে বসে আদ্রিকার সাথে গল্প করতেছে। এমন সময় ফাইম আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিকা, তোমার বুকে ওই কালো তিলটা কিন্তু অনেক সুন্দর। আমি কিন্তু তোমার ওই কালো তিল দেখে ফেলেছি। আপনার চোখ এত দূর অব্দি পৌঁছে গেছে? সামান্য মাত্র ড্রেসটা খুলে ড্রেস চেঞ্জ করেছিলাম, এতেই এতটুকু? কেন, আমি কি আমার বউয়ের কিছু দেখতে পারি না নাকি? এমন করে বলতেছো তুমি যে আমি কোনো কিছু দেখতে পারি না? দেখতে পারো, তবে এখন তো সেইভাবে আর দেখো নাই, এইটার জন্যই বললাম আর কি। ও আচ্ছা, এখন তাহলে ঘুমাও, কালকে কলেজে যাব, আবার কলেজ থেকে অফিসে যাইতে হবে। ফাইম আদ্রিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ফাইম আর আদ্রিকা ঘুম থেকে উঠে দুজনে একসাথে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও রুমে এসে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। দুপুরে কিছুক্ষণ ফাইম তার বন্ধুদের সাথে আদ্রিকাকে নিয়ে ঘোরাঘুরি করে অফিসে চলে আসলো। অফিসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আদ্রিকাকে সবকিছু দেখিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিল দুজন। এদিকে আফসানা যখন জানতে পারছে তারা দুজন একদম ঠিক হয়ে গেছে, তখন আফসানা চলে এসেছে ফাহিমদের বাসায়। বসে বসে টিভি দেখতেছে। এদিকে ফাহিম আর আদ্রিকা বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই ফাহিমের আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিম এবং আদ্রিকা দুজন বাড়ির ভিতর প্রবেশ করতেই সোফায় দেখতে পেল আদ্রিকার আম্মু এবং আফসানা বসে আছে। কি ব্যাপার দুলা ভাই,
আমার সাথে কথা না বলে সোজা চলে এসেছেন রুমে। কথা বলার ইচ্ছে নেই নাকি আমার সাথে? ইচ্ছা থাকবে না কেন? অবশ্যই ইচ্ছা আছে। আসলে বাহির থেকে এসেছি তো, খুব ক্লান্ত লাগছিল, তাই শুধু চলে এসেছি রুমে। আর তোমাকে খেয়াল করি নাই, তুমি তো শাশুড়ি মায়ের ওই পাশে বসেছিলে। হ্যাঁ জানি, আর খেয়াল করতে হবে না আমাকে। এখন বলেন আপনাদের নতুন জীবন, নতুন সংসার কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তোমরা দুইজন কথা বলো, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসতেছি। তুমি আমার সাথে এরকমটা না করলেও পারতে। যাই হোক, আমার এবং তোমার বোনের ভালোর জন্যই আমাদের জন্য দোয়া করো, যাতে আমরা সুখে সংসার করতে পারি। অবশ্যই আপনাদের জন্য দোয়া করব। আপুর সাথে এখনো কোনো কিছু করেন নাই নাকি? না, এখনো তেমন কিছু হয় নাই আমাদের মাঝে, তবে ভাবতেছি যে তোমার আপুকে আজকে রাতে বেবি গিফট করব। তুমি চাইলে আমাদের রুমে থেকে দেখতে পারো কিভাবে তোমার আপুকে বেবি গিফট দেই। দেখার ইচ্ছে নেই। যেখানে আমার থাকার কথা ছিল সেখানে আপু। যাই হোক, থাকেন তাহলে, আমি নিজে যাই। আর পারলে ডুইট বেবি আনার চেষ্টা করেন। এখন তাহলে আমি যাই। এই বলে আফসানা ওইখান থেকে চলে গেল নিচে। এদিকে ফাহিম চুপচাপ বসে আছে। এমন সময় ওয়াশরুম থেকে বের হলো আদ্রিকা। চুল মুছতে মুছতে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আফসানা, চলে গেছে নাকি? হ্যাঁ, মাত্র চলে গেছে। আদ্রিকা আর কিছু না বলে চুল মুছতে মুছতে দরজাটা লাগিয়ে দিয়ে আয়নার সামনে এসে আবারও চুল মোছা শুরু করলো। ফাহিম এক নজরে তাকিয়ে আছে আদ্রিকার দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ ফাহিম বিছানা থেকে উঠে আদ্রিকার কাছে গিয়ে আদ্রিকাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে তার নাক ডুবিয়ে দিল। এটা দেখে আদ্রিকা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ফাহিমের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ফাহিম আদ্রিকাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, রাতের জন্য রেডি থাকেন। আজকে রাতে আপনার সাথে আদর খেলা হবে। আমি রেডি আছি, তোমার যা ইচ্ছা তাই করতে পারবে। আদ্রিকা চুলটা ভালোভাবে আছে ফাহিমকে নিয়ে চলে আসলো নিচে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে ফাহিম আদ্রিকাকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আদ্রিকাকে বিছানার কাছে এনে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। এমন সময় ফাহিম যে আদ্রিকার উপরে উঠতে যাবে, এমন সময় আদ্রিকা বলতে লাগলো, ফাহিম, তুমি যদি চাও তাহলে আমি শাড়ি পরে আসতে পারি, যদি তুমি বলো। শাড়ি পরার প্রয়োজন নেই, এখন যেভাবে আছেন এভাবেই চলবে। এই বলে ফাহিম আদ্রিকার সাথে ঠোঁট একত্রিত করে দিল। আস্তে আস্তে ক্রমশ ঠোঁট কামড়ে যাইতেছে। ফাহিম বেশ কিছুক্ষণ পর ফাহিম আদ্রিকার ঠোঁট ছেড়ে দিয়ে আদ্রিকার জামাটা খুলে ফেলো। আস্তে আস্তে করে আদ্রিকার পুরো শরীরে কিস করতে লাগলো। কিস করতে করতে ফাহিম এবং আদ্রিকা সুখের সাগরে ডুব দিতে চলে গেল। ওরা সুখের সাগরে ডুব দিক, আমরা তাহলে এখন এখানেই বিদায় নিই। আজকের গল্পটা এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
খুব ক্ষুধা লাগছে। ফাহিম খাওয়া দাওয়া করে চলে আসলো বাহিরে। আফসানাকে ফোন দিয়ে বাহিরে নিয়ে আসলো। দুজন পার্কে বসে কথা বলতেছে। অন্যদিকে আদ্রিকা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ফাহিমের আম্মু বসে বসে টিভি দেখতেছে। আদ্রিকাকে দেখে ফাহিমের আম্মু বলতে লাগলো, বৌমা, খাবার টেবিলে এসো, বসো, আমি খাবার রান্না করে রেখেছি। আমি এখন খাবার খাবো না। সকালবেলা আমি কোনো খাবার খাই না। আর আমি এখন বাহিরে বের হচ্ছে, আস্তে আস্তে রাত হবে। আর আপনার ছেলে কোথায়? ঘুম থেকে উঠে তাকে দেখতে পেলাম না কেন? ফাহিম কোথায় যেন বের হয়েছে, আমাকে তো কোনো কিছু বলে নাই। সে হয়তো তার বন্ধু বান্ধবদের সাথে বসে কথা বলতেছে, এছাড়া কোথায় যাবে? আর তুমি আজকে কোথায় যাইতেছো? আমি কোথায় যাইতেছি এটা আপনাকে জানতে হবে না। আমি এখন বাহিরে যাইতেছি, এটাই বলতে যাইতেছি, এটাই বলে যেতেছি। এই বলে আদ্রিকা ফাহিমের আম্মুকে বলে চলে আসলো বাহিরে। সেই কফি শপে এসে দেখে ফাহিম এবং আফসানা বসে বসে কফি খাইতেছে, দুজন দুজনের হাত ধরে। এটা দেখে আদ্রিকা আফসানার কাছে এসে বলতে লাগলো, কিরে আফসানা, তুই এখানে কি করিস? আর ফাহিম, তুমি এখানে কি করো? যাও, বাসায় যাও। আমি বাসায় যাব না, আর আপনি যেই কাজ করতে এসেছেন সেই কাজ করেন। আমাদের এখানে এসে নাক গলাচ্ছেন কেন? আপনাকে কি বলেছি আমাদের এখানে এসে নাক গলানোর জন্য? ফাহিম, গলা নামিয়ে কথা বলো। আশেপাশে মানুষ আছে, সবাই তাকিয়ে আছে কিন্তু আমাদের উপর। গলা নামিয়ে কি কথা বলবো? আপনি কেন আমাদের এখানে এসে নাক গলাচ্ছেন? আপনার তো এখানে এসে নাক গলানোর দরকার নেই। ফাহিমের কথা শুনে পাশের টেবিল থেকে এক বড় ভাই ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ভাই, কি সমস্যা? আর এই মেয়েটা কি আপনাকে ডিস্টার্ব করতেছে নাকি? হ্যাঁ ভাই, এই মেয়েটা আমাকে ডিস্টার্ব করতেছে। আমি এই মেয়েটাকে চিনি না। আপু প্লিজ, আপনি এখান থেকে চলে যান। আপু, আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আপনার বিপদ আছে, এই বলে দিলাম। আদ্রিকা ওইখান থেকে চলে গেল। এদিকে ফাহিম আর আফসানা বসে বসে কফি খেতে লাগলো। কফি খাওয়া শেষ করে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। রুমের ভিতর প্রবেশ করতে ফাহিম দেখতে পেল আদ্রিকা একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে ফাহিম কোনো কিছু না বলে সোজা চলে আসলো ওয়াশরুমে। বের হতেই ঠাস করে আদ্রিকা ফাহিমের হাতে বাড়ি মারল। বাড়িটা পুরো ফাহিমের আঙ্গুলে গিয়ে পড়েছে। ফাহিম তার আঙ্গুল নাড়াতে পারতেছে না। ফাহিম জোরে চিৎকার করে উঠল। ফাহিমের জোরে চিৎকারের শব্দ শুনে ফাহিমের আব্বু দৌড়ে চলে আসলো উপরে। এসে দেখে আদ্রিকার হাতে লাঠি, আর ফাহিম তার আঙ্গুল নাড়াতে পারছে না, বসে বসে কান্না করতেছে নিচে। এটা দেখে ফাহিমের আম্মু আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদ্রিকা, সে তোমার জামাই হয়, তুমি তাকে মারতে পারো না? সে ছোট হলেও। আপনাকে বলি নাই নাক গলানোর জন্য? আপনি নিচে চলে যান। আমি তার সাথে কি করব না করব এটা আপনার দেখার বিষয় না। তুমি যদি আমার ছেলের গায়ে আর একটা আঁচড় দাও, তাহলে কিন্তু আমি সোজা থানায় গিয়ে তোমার নামে মামলা করব। বলবো যে তুমি আমাদেরকে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছো এবং আমার ছেলেকে বিয়ে করেছো। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি আপনাদেরকে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছি এবং আপনার ছেলেকে বিয়ে করেছি ভয় দেখিয়ে? অবশ্যই আমাদের কাছে প্রমাণ আছে। প্রমাণ না থাকলে কি আমরা এ কথা বলতাম? তুমি যদি আর একবার আমার ছেলের গায়ে হাত তোলো, তাহলে তোমার খবর আছে, এই বলে দিলাম। আদ্রিকা হাত থেকে লাঠিটা ফেলে দিল নিচে। এদিকে ফাহিমের আম্মু ফাহিমকে নিয়ে চলে আসলো নিচে। ফ্রিজ থেকে বরফ এনে ফাহিমের হাতে লাগাতে লাগলো। কয়েক ঘন্টা লাগানোর পরও ফাহিম তার আঙ্গুল নাড়তে পারছে না, অনেকটা ফুলে গেছে। এটা দেখে ফাহিমের আম্মু ফাহিমের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ফাহিমের আম্মু আদ্রিকার আব্বু আম্মুকে ফোন দিয়ে নিয়ে আসলো তাদের বাসায়। ফাহিমের আব্বু আম্মু আদ্রিকার আব্বু আম্মুকে সব কিছু বলতেই আদ্রিকার আব্বু আম্মু আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিমের আব্বু, তুমি একটু ফাহিমকে নিয়ে হাসপাতালে যাও। আমার মনে হয় ফাহিমের আঙ্গুল ভেঙে গেছে, একবার চেক করে নিয়ে আসো। আমি আদ্রিকার আব্বু আম্মুকে ফোন দিতেছি। কি শুনতেছি আমি এসব? তুই নাকি ফাহিমকে মারধর করেছিস, ফাহিমের হাতের কি অবস্থা করেছিস তুই? একে তো তুই তাদেরকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। ফাহিমকে আমি কোনো কিছু বলি নাই, আজকে তুই তো সীমা অতিক্রম করে ফেলেছিস। তোকে আর আমি এই বাড়িতে রাখবো না, চল আমাদের সাথে। এই বলে আদ্রিকার আব্বু আদ্রিকাকে টানতে টানতে নিয়ে চলে আসলো গাড়িতে।
গাড়িতে ধাক্কা মেরে উঠিয়ে দিয়ে ড্রাইভ করে চলে আসলো তাদের বাসায়। আদ্রিকার আব্বু আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার মান সম্মান ডুবিয়ে দিয়েছিস, সাথে তুই তোর জামাইকে এভাবে অত্যাচার করেছিস। তোকে তো আমার মন চাইতেছে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। তুই আর ওই বাড়িতে যেতে পারবি না। কেন আমি ওই বাড়িতে যেতে পারবো না? ওই বাড়ি হচ্ছে আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতে থাকবো। তোমাদের কি সমস্যা আমি ওই বাড়িতে থাকলে? আর আমি আমার স্বামীকে কি করব না করব এসব তো তোমাদের দেখার বিষয় না। ঠাস ঠাস ঠাস, মুখের উপরে তর্ক করা শিখে গিয়েছিস। তুই বিয়ে মানে বুঝিস? কলেজের ম্যাডাম হয়েছিস তো শুধু শিক্ষা দীক্ষায়। এমনিতে ঘর সংসার সম্পর্কে তুই কোনো কিছুই বুঝিস না। বুঝবে কি করে? আবু তোমার মেয়ে তো কাউকে সম্মান করতে শেখেনি। সে যদি সম্মান করতে শিখতো তাহলে তো সে তার শ্বশুর শাশুড়িকে সম্মান করত এবং জামাইকে সম্মান করত। জামাই ছোট হয়েছে তো কি হয়েছে, তাকে আগলে রাখতো। আমি মেনে নিলাম তুমি আমার কাছ থেকে ফাহিমকে কেড়ে নিয়েছো, তাই বলে এই না যে তুমি তাকে এইভাবে মারধর করবে। তুমি জানো আমি কেন আজকে ফাহিমের সাথে দেখা করেছি? আমি ফাহিমকে সবকিছু বুঝিয়ে বলেছি। ফাহিম বলেছে যে তুমি যদি তাকে ইচ্ছা করে ছেড়ে দাও তাহলে সে তোমাকে ছেড়ে দিবে এবং আমাকে বিয়ে করবে, আর যদি তুমি তাকে আগলে রাখো তাহলে সে তোমার সাথে থাকবে সারাটা জীবন। সে ছোট হলেও তাকে যদি একটু বুঝিয়ে বলো তাহলে অবশ্যই সে মানবে। আর তোমার মধ্যে তো কোনো কমন সেন্স বলতে কোনো কিছুই নেই। আবু তুমি এক কাজ করো, কাজী সাহেবকে ডেকে এনে তুমি আপুর ডিভোর্স করিয়ে দাও এবং আপুকে যে ভালোবাসে তার সাথে বিয়ে করে দাও। আপু তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলো যে কালকে তার আব্বু আম্মুকে নিয়ে আসতে। হ্যাঁ, আমি তোমাদের সামনে লাউড স্পিকার দিয়ে তাকে আমি দেখো কি বলতেছি, সে আসবে কি আসবে না। বিয়ে করলে আমি এক্ষুনি করব, এত চিন্তা কিসের? তোরা শুধু দেখ আমি কি করতে পারি। এ বলে আদ্রিকা ফোন দিল তার বয়ফ্রেন্ডকে। এইদিকে শাওন মাতাল হয়ে পড়ে আছে তার রুমে। হঠাৎ তার ফোনটা বাজতেই কলটা রিসিভ করেই বলতে লাগলো, কিরে আমাকে কল দিয়েছিস কেন তুই? অন্য একজনকে বিয়ে করেছিস, এখনো আমার সাথে সম্পর্ক রেখেছিস? আমি তো তোর শরীরটাকে চেয়েছিলাম, পাইলাম না। শাওন তুমি এসব কি বলতেছো? তুমি নিশ্চয়ই কোনো কিছু খেয়েছো তাই না? এটার জন্য এসব আবল তাবল বলতেছো। তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসো, আজকে রাতে আমি তোমাকে বিয়ে করব। ধুর তুই কে রে যে তোকে আমার বিয়ে করতে হবে? তোকে যদি বিয়ে করতেই চাই তাহলে তোর আগে ডিভোর্স হবে, এরপরে আমাকে বিয়ে করতে হবে। আমি ডিভোর্সি নারীকে বিয়ে করব না। ফোন রাখ কুত্তার বাচ্চা, তোকে আমি খেতে পারলাম না। শাওনের কথা শুনে সবাই হাততালি দিতে লাগলো। এদিকে আফসানা আদ্রিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি আপু দেখলে তো এখন তোমার বয়ফ্রেন্ড তোমাকে কি বলছে? তোমাকে খেতে চেয়েছিল, বিয়ে করেছো, এখনো তার সাথে সম্পর্ক রেখেছিলে। তোমাকে ভুলিয়ে ভালিয়ে সে তোমার সাথে শারীরিক সম্পর্ক করত। এখন সবকিছু প্রমাণ পেয়েছো তো নিজে থেকে। সে হয়তো কিছু খেয়েছে, এটার কারণেই এরকম বলেছে। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করলে করবে, না করলে নেই, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আব্বু তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি ফাহিমের সাথে আপুর ডিভোর্স করিয়ে দাও। পরবর্তীতে আপু যা ইচ্ছে তাই করুক গিয়ে। সে কার সাথে ঘোরাঘুরি করলো, কার সাথে শারীরিক সম্পর্ক করলো, এটা আমাদের দেখার বিষয় না। তুমি আপুকে বের করে দেবে বাড়ি থেকে, কাজী অফিস থেকে ডিভোর্স পেপার এনে। কিরে তুই এখন চুপচাপ হয়ে আছিস কেন? বল কি বলবি? তোর জন্য কাজী অফিসে কথা বলবো নাকি কথা বলবো না এটা আমাদেরকে বল। আপুর নীরবতা বুঝতেছো না? আপু চাইছে যে সে ফাহিমকে ডিভোর্স দেওয়ার জন্য। তুমি আপুর জন্য ব্যবস্থা করো সবকিছু। আমি কি তোকে একবারও বলেছি যে আমি ডিভোর্স চাইছি, ফাহিমকে ডিভোর্স দিব? তুই এত নাচানাচি করতেছিস কেন? ফাহিমকে যেহেতু আমার বিয়ে করে ফেলেছি তার মানে আমি তার সাথেই ঘর সংসার করবো সারা জীবন। আমি ফাহিমদের বাসায় গেলাম। এই বলে আদ্রিকা চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে ফাহিমদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ফাহিমদের বাসার সামনে। কলিং বেল দিতেই ফাহিমের আম্মু সে দরজা খুলে দিল। আদ্রিকাকে দেখে ফাহিমের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আবার আমাদের বাসায় এসেছো কেন? তোমাকে না তোমার আব্বু আম্মু নিয়ে গেছে? যাও তুমি তাদের বাসায় যাও। আমি কেন আমাদের বাসায় যাব? এটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতে থাকবো।
আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ শাশুড়ি মা, আমাকে মাফ করে দেন। এখন থেকে আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবেই থাকবো। নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান করে এসেছো, তাই না? এটার জন্যই তুমি এসব বলতেছ। দেখো, তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি রেগে গেলে তোমাকে অনেক কিছু বলে ফেলবো।